প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাবরি মসজিদের পাল্টা শ্রীকৃষ্ণ মন্দির গড়বেন তৃণমূলের মুসলিম বিধায়ক, বিরাট ঘোষণায় বঙ্গ রাজনীতিতে আলোড়ন। 100 নয়, এবার 125 দিন রাষ্ট্রপতির সয়ে আইনে পরিণত হল জিরামজি। দীপু হত্যার বিচার চাই, অশান্ত বাংলাদেশ নিয়ে প্রথম বিবৃতি নয়াদিল্লির। মরসুমের শীতলতম দিন 6 ডিসেম্বরের পর রেকর্ড ঠান্ডা বাংলায়, 25শে ডিসেম্বর থেকে আরও বাড়বে কাঁপুনি। মনরেগায় মুচল মহাত্মা, রাষ্ট্রপতির অনুমোদনে আইনে পরিণত জিরামজি বিল। ওপারে লাগাম ছাড়া হিন্দু নিধন, এপারে বাংলায় হিন্দু ঐক্যে জোর দেওয়ার বার্তা সংঘ প্রধানের। মমতা সম্পর্কে একই বললেন হুমায়ুন, দল গঠনের আগেই বিস্ফোরক মন্তব্যে উত্তাল বঙ্গ রাজনীতি। বিহারের নম্বর প্লেট দেখে মনে হয় সেকেন্ড হ্যান্ড, ট্রেনে চাপিয়ে বিজেপি নেতার নামে বর্ধমানে এলো 55টি বাইক। দীর্ঘদিনের রীতি ভেঙে ফেব্রুয়ারির 1 তারিখে বাজেট পেশ করতে পারেন নির্মলা সীতারামন। 35 টাকার লটারির টিকিট কিনে রাতারাতি কোটিপতি চা বিক্রেতা জলি। তৃণমূলকে রুখতে বাম কংগ্রেস আইএসএফকে নিয়ে মহাজোট চান মুসলিমদের মসিহা হুমায়ুন। মোদি আছে, চিন্তা নেই, 26শে তোষণবাজ সরকারকে উৎখাত করার আহ্বান শুভেন্দুর। মহারাষ্ট্র স্থানীয় নির্বাচন গেরুয়া ঝড়, মোদিজির আস্থা পূরণ করেছি, বার্তা ফড়নবিশের। হিন্দু মুসলিম কারো ভালো হবে না, হুমায়ুনের বাবরি মসজিদ প্রসঙ্গে তো ভাগবতের। এসআর খসড়ায় মৃত কাউন্সিলর নিজেকে দাহ করতে শ্মশানে যান, এবার শোকসভা হলো জীবিতের। বাড়িতে কোটি কোটি টাকা, ঘুষকাণ্ডে সিবিআইয়ের হাতে ধৃত সেনা আধিকারিক, বিবৃতি দিল প্রতিরক্ষা মন্ত্রক। ম্যান্ডেটারি নয়, ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি খারিজ করে এলো বড় বার্তা। শিবসেনা এনসিপি গড়ে দক্ষিণা হাওয়া, কেরলের মতো মহারাষ্ট্রেও নজির গড়ল বিজেপি। বিরাট বড় খবর, 26শে ডিসেম্বর থেকে বাড়ছে ট্রেনের ভাড়া, এবার কত খরচ পড়বে? আরএসএসকে একসঙ্গে বিজেপির দূরত্ব বাড়াতে মরিয়া মোহন ভাগবত, কলকাতায় সংঘের অনুষ্ঠান দিলেন বিশেষ বার্তা। হাদির মৃত্যুতে জ্বলছে বাংলাদেশ, এপার বাংলায় অশান্তির আঁচ ঠেকাতে ভারত বাংলাদেশ সীমান্তে করা নজরদারি। রাজ্য রাজনীতিতে মহাধামাকা, নূতন দল ঘোষণা হুমায়ুনের, নিশানায় মমতা। 25 কোটি দিয়ে গ্রিনকে কিনে কি ভুল করল কেকেআর? অশ্বিনের বিস্ফোরক দাবিতে তোলপাড় আইপিএল। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। মুর্শিদাবাদে ফের ধর্মীয় সম্প্রীতির বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও শিল্পপতি জাকির হোসেন। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ প্রসঙ্গের পর এবার শ্রীকৃষ্ণ মন্দির ও মসজিদ নির্মাণের ঘোষণা করলেন তিনি। জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন জানিয়েছেন, তার উদ্যোগে মুর্শিদাবাদে 1 কোটি টাকা ব্যয়ে একটি শ্রীকৃষ্ণ মন্দির ও একটি মোহাম্মদী মসজিদ তৈরি করা হবে। মুর্শিদাবাদের সুতি 1 ব্লকের বংশবাটি এলাকায় পথশ্রী রাস্তার শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চ থেকেই এই ঘোষণা করেন জাকির হোসেন। তিনি জানান, শ্রীকৃষ্ণের নামে একটি মন্দির এবং মুসলিম সম্প্রদায়ের জন্য একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগ সম্পূর্ণ আইন মেনেই করা হবে বলে জানান তিনি। সভায় বক্তব্য রাখতে গিয়ে জাকির হোসেন বলেন, রাজনীতি থেকে আমার ব্যক্তিগত চাওয়া পাওয়া কিছু নেই। আজ ভোট এলে কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান সাজে, আমি এসব সাজব না, আমি মানবিকতাকেই সাজব। ধর্ম খুব বড় বিষয়, ধর্মকে ভোটের কাজে ব্যবহার করা উচিত নয়। তিনি স্পষ্ট করে বলেন, ধর্মের নামে যেন কেউ তাকে ভোট না দেয়, কাজের যোগ্যতা থাকলে তবেই মানুষ ভোট দিক। রোহিঙ্গা ইস্যু নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন জাকির হোসেন। তিনি বলেন, বিজেপি বলেছিল দেশে 2 কোটি রোহিঙ্গা আছে, অথচ গোটা পৃথিবীতেই রোহিঙ্গার সংখ্যা মাত্র 17 লক্ষ। 2 কোটি রোহিঙ্গা কোথা থেকে এলো? কেন মানুষকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে? তার বক্তব্য, জঙ্গিপুরে মানবিকতার রাজনীতি গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, আমি ঈদের সময় যেমন থাকি তেমনি পুজোর সময়ও মানুষের পাশে থাকি। যে ধর্মের আবেগ নিয়ে রাজনীতি করছে সে পাপের কাজ করছে। উন্নয়ন আর মানুষের পাশে থাকার রাজনীতি হওয়া উচিত। দলের মধ্যেও কেউ দুর্নীতি বা অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মন্দির ও মসজিদ নির্মাণ প্রসঙ্গে জাকির হোসেন জানান, নিজের জমি বিক্রি করে তিনি মোট 1 কোটি টাকা দেবেন। এর মধ্যে 50 লক্ষ টাকা ব্যয়ে শ্রীকৃষ্ণের মন্দির এবং 50 লক্ষ টাকা ব্যয়ে মোহাম্মদী মসজিদ তৈরি করা হবে।
সরকারকে খাস জমি বা ওয়াকফের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হবে বলেও জানান তিনি বলেন, মন্দিরে থাকবে গীতা এবং মসজিদে থাকবে কোরআন। তার দাবি, কোরআন ও গীতার মধ্যে 85% মিল রয়েছে। মানুষের মধ্যে বিভেদ নয়, বরং ঐক্যের বার্তাই এই উদ্যোগের উদ্দেশ্য। মন্দির ও মসজিদের জন্য আলাদা আলাদা হিন্দু ও মুসলিম ট্রাস্টি বোর্ড গঠনের কথাও জানান তিনি। শেষে জাকির হোসেন বলেন, মন্দির বা মসজিদের জন্য কেউ আমাকে ভোট দেবেন না। ধর্মকে আমি নিজের থেকেও কোটি গুণ উঁচু মনে করি। দান করতে আমার হাত কাঁপে না। রুটি, কাপড় আর মাথার উপর ছাদ, এই মৌলিক চাহিদা পূরণ হলেই মানুষের আর অভাব থাকে না। সপ্তাহ শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে অনুমোদন পেয়ে আইনে পরিণত হল মোদী সরকারের আনা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বিল, সংক্ষেপে বলতে গেলে জি-রামজি। বৃহস্পতিবার দুপুরে লোকসভায় পাশ হয়েছিল এই জি-রামজি বিল। রাজ্যসভায় পাশ হয়েছিল মধ্যরাতে। তারপর তা পাঠিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির কাছে। অবশেষে রবিবার সেই বিলে স্বাক্ষর করে দিলেন রাষ্ট্রপতি। মনরেগাকে সরিয়ে গ্রামীণ রোজগারকে সুনিশ্চিত করতে মোদী সরকারের আনা নূতন বিল সংসদে পেশের পর আইনে পরিণত হল মাত্র 5 দিনের ব্যবধানে। মনমোহন সিংয়ের জমানায় শুরু হয়েছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা মনরেগা। তবে দেশের জনসাধারণের কাছে এটি ছিল 100 দিনের কাজ। এবার সেই আইনি কাঠামোতেই বদল ঘটালো কেন্দ্রীয় সরকার। 2047 সালের মধ্যে বিকশিত ভারত তৈরির উদ্যোগকে সামনে রেখেই মোদী সরকার আনল জি-রামজি বিল, যা এবার পরিণত হলো আইনে। মনরেগা থেকে কোথায় গিয়ে ফারাক রয়েছে এই আইনের ধারা 5(1)-এর বলা হয়েছে, এবার থেকে 100 দিনের কাজের গ্যারান্টি নয়, বরং উপভোক্তাদের দেওয়া হবে ন্যূনতম 125 দিনের কাজের গ্যারান্টি। তবে তপশিলি উপজাতিভুক্ত নাগরিকরা যারা বনাঞ্চলে থাকেন তাদের দেওয়া হবে 150 দিনের কাজ। এছাড়াও ফসল কাটার মরশুমে দেওয়া হবে 60 দিনের ছাড়। বাকি 305 দিনের মধ্যে পূর্ণ হবে 125 দিনের কাজের গ্যারান্টি। তবে বিরোধীদের অভিযোগ, কাজের দিন বাড়িয়ে কি লাভ? বছর বছর ধরে একই মজুরি দিয়ে চলছে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, আরও একাধিক তাত্ত্বিক ফারাক রয়েছে মনরেগা এবং জি-রামজির মধ্যে। যেমন পূর্বে মনরেগার সম্পূর্ণ অনুদানের দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের কাঁধে, তবে এবার কিছুটা দায়িত্ব রাজ্যের দিকেও ঠেলে দিয়েছে মোদী সরকার। জি-রামজির জন্য অর্থ বরাদ্দ হবে 60:40 অনুপাতে। অবশ্য কংগ্রেসের মতে এর মাধ্যমে রাজ্যগুলির উপর চাপ তৈরির চেষ্টা করছে কেন্দ্র। প্রসঙ্গত, জি-রামজি বিল আইনে পরিণত হওয়ার আগের দিনই এটিকে কালো আইন বলে কটাক্ষ করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তার অভিযোগ, একদিকে মহাত্মা গান্ধীর নামের উপর বুলডোজার চালানো হচ্ছে, সঙ্গে কারা কর্মসংস্থান পাবেন, কতটা কাজ দেওয়া হবে, কোথায় কাজ দেওয়া হবে, সেই সকল ক্ষমতা নিজের হাতে তুলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে পুড়িয়ে খুনের অভিযোগ। দীপু দাস খুনে ইউনূসকে কড়া বার্তা দিল ভারত। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, দীপু হত্যাকাণ্ডের অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। গতকাল দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে কয়েকজন বিক্ষোভ দেখান। সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের প্রথম সারির একাংশ সংবাদপত্রে খবর পরিবেশন করে। সেটা প্রচার করার দায়িত্ব নিয়েছেন সেখানকার সরকারি অফিসাররাই। ইউনূস প্রশাসনের তরফ থেকে বিভিন্নভাবে সেই খবরকে প্রচার করা হচ্ছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে শুধু বিক্ষোভ হয়নি, বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লির মাটিতে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এদিন ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, 20 থেকে 25 জন যুবক বিক্ষোভ দেখাচ্ছিলেন। বাংলাদেশে হাইকমিশনের সামনে যে বিক্ষোভ চলছিল, সঙ্গে সঙ্গে ব্যারিকেড করে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। ইউনূস প্রশাসনের তরফ থেকে যে প্রচার চলছে, সে ধরনের কোনো ঘটনা ঘটেনি। পাশাপাশি নয়াদিল্লির তরফ থেকেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ দীপু দাস হত্যায় যারা জড়িত তাদের অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। বাংলাদেশ কোন পথে হাঁটবে সেটা সময়ের অপেক্ষা। বিদেশ মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, পরিবর্তিত পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে। তার প্রেক্ষিতে ভারত পদক্ষেপ করবে সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। বাংলাদেশের সরকারি অথরিটিকে নয়াদিল্লির তরফ থেকে জানানো হয়েছে, সংখ্যালঘুদের ওপর হামলায় ভারত উদ্বিগ্ন। ওসমান হাদির মৃত্যুর পর নতুন করে ফুঁসে উঠেছে বাংলাদেশ। সেই প্রেক্ষিতেই বাংলাদেশে দীপু দাসের খুন। বছর 27-এর দীপু স্থানীয় একটি পোশাকের কারখানায় কাজ করতেন। গত রাতে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে কারখানার নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ দীপুকে বাইরে বার করে দেয়। মুহূর্তে তাকে ঘিরে ফেলে উন্মত্ত জনতা। বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়, তাতে মৃত্যু হয় দীপুর। এরপর দেহটি গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সে ভিডিও দ্রুত সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তা শিউরে ওঠার মতো।
প্রতিবেশী দেশে লাগাম ছাড়া হিন্দু নিধন। গত কয়েকদিনে সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচারে বেড়ে গিয়েছে কয়েক গুণ। ইউনূসের বাংলাদেশ হয়ে উঠেছে আতঙ্কের আরেক নাম। সেই পরিস্থিতির প্রসঙ্গ টেনে হিন্দু ঐক্য জোর দেওয়ার বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। হিন্দুত্বের শক্তি আরও বাড়াতে হবে বলে মত তার। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবার্ষিকী উপলক্ষে রবিবার কলকাতায় অনুষ্ঠান ছিল। সেখানে বক্তব্য রাখতে এসে তিনি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মুখ খোলেন ভাগবত। তার মতে ভারত সরকারের কোনো পদক্ষেপ করা উচিত, তবে তা একান্তই কেন্দ্রের সিদ্ধান্ত। গত কয়েকদিন বাংলাদেশের মৌলবাদীদের তাণ্ডব চিত্র ভয় ধরিয়েছে। আতঙ্কিত এপার বাংলার মানুষজন। পদ্মাপাড়ের সংখ্যালঘু হিন্দুদের প্রতি নির্যাতন নিয়ে ইউনূসের অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি। স্পষ্ট বলা হয়েছে, সেখানকার সংখ্যালঘুদের সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নিক দায়িত্বশীল অন্তর্বর্তী সরকার। এই পরিপ্রেক্ষিতের কথা তুলে ধরেই আরএসএসের প্রধানের বক্তব্য, হিন্দুরা জোটবদ্ধ না হলে যে কত বড় বিপদ আসতে পারে তা আদর্শ নিদর্শন বাংলাদেশের ঘটনাবলী। তার কথায় হিন্দুদের শক্তি বাড়ছে। আগেও হিন্দু ছিল, কিন্তু তাদের শক্তি ছিল না। এখন সেটা আস্তে আস্তে বাড়ছে। ভারতকে বড় হতে হবে, আর ভারত বড় হলে হিন্দুও বাড়বে। তাই দুনিয়ার যারা দুষ্টু লোক তারা ভয় পাচ্ছে, তাই তো নিরন্তর ভারতের অনিষ্ট করতে চাইছে। এদিনের অনুষ্ঠানে ভাগবতের কাছে জানতে চাওয়া হয় ওপার বাংলার পরিস্থিতিতে ভারতের কি করণীয়। তাতে ভাগবত জানান, আপনারা যা ভাবছেন আমিও তাই ভাবছি। আমার মনে হয় ভারত সরকারের কোনো পদক্ষেপ করা উচিত, তবে প্রশাসনিকভাবে কি করা যায় সেটা কেন্দ্রই ঠিক করবে। একটা সময় তো ওরা ভারতেই অংশ ছিল, এখন সেখানে নানা ঘটনা ঘটে যাচ্ছে। সরকার দেখবে সরকারের কি করণীয়। রবিবার দীর্ঘ বক্তব্যে সংঘের ইতিহাস, কাজ, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে অনেক কিছুই তুলে ধরেন মোহন ভাগবত। অভিযোগের সুরে বলেন, সংঘের কাজ নিয়ে নানা কথা রটছে, সেসব ঠিক নয়। অনেকেই জানেন না ঠিক কি কাজ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আগের মমতা বন্দ্যোপাধ্যায় আর এখনকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আকাশ পাতাল ফারাক। দল ঘোষণার আগে বোমা ফাটালেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কিছুটা ক্ষোভের সুরে তিনি বলেছেন, আগে তিনি সবার কথা শুনতেন, মানুষের সমস্যার কথা বুঝতেন। এখন তিনি সাধারণ মানুষের থেকে দূরে সরে গেছেন। জেলা নেতৃত্ব আমার সঙ্গে কথা বলেছিল, কিন্তু মুখ্যমন্ত্রী আমার কথা শোনেননি। হুমায়ুন কবির আরও অভিযোগ করেন, বর্তমানে তৃণমূল কংগ্রেস কার্যত রাজনৈতিক পরামর্শদাতাদের দ্বারা বর্তমানে পরিচালিত হচ্ছে। তার দাবি, আজ তৃণমূল কংগ্রেস চালাচ্ছে আইপ্যাক। আগে ছিলেন প্রশান্ত কিশোর, এখন প্রতীক জৈন। কারা দলে থাকবে, কারা বাদ পড়বে, এই সব সিদ্ধান্ত তাদের পরামর্শই নেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পর এনডিটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করলেন মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির। তিনি দাবি করেছেন, আগামী 3 বছরের মধ্যে মুর্শিদাবাদ জেলার বাবরি মসজিদ নির্মাণ সম্পন্ন করা হবে এবং কোনো রাজনৈতিক শক্তি বা প্রশাসনিক কর্তৃপক্ষই সেই কাজ আটকাতে পারবে না। তার কথায়, এটা অযোধ্যা নয়, এটা মুর্শিদাবাদ। এখানে কেউ এসে বাবরি মসজিদে হাত দিতে পারবে না। হুমায়ুন কবির জানান, আগামী ফেব্রুয়ারি মাস থেকে নির্মাণ কাজ শুরু হবে। 64 বছর বয়সী বিধায়কের বক্তব্য, 1992 সালে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার পর থেকেই তিনি মনে মনে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে 2019 সালে সুপ্রিম কোর্টের রায়ে বিতর্কিত জমি রাম মন্দিরের জন্য বরাদ্দ হওয়ার পর তিনি চূড়ান্তভাবে ঠিক করেন, বাবরি মসজিদ এবার অন্যত্র গড়ে উঠবে। হুমায়ুন কবির বলেন, আমি সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়েছি, কিন্তু সেই রায়ই আমাকে নিশ্চিত করেছে যে বাবরি মসজিদ অন্য জায়গায় তৈরি হতেই হবে। আমার বাবরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই নাম রাখা হয়েছে কারণ আজও অনেক মানুষের মনে সেই ঘটনার যন্ত্রণা রয়ে গেছে। যদি নির্বাচনের সময় জয় শ্রীরাম স্লোগান ঠিক হয়, তাহলে আল্লাহ আকবর বলাটাও ঠিক। তিনি আরও দাবি করেন, মসজিদ নির্মাণের জন্য ইতিমধ্যে বিপুল অর্থ সংগ্রহ করা হয়েছে। তার কথায়, সমর্থক ও দাতাদের কাছ থেকে 2 কোটিরও বেশি টাকা দান বাবদ আদায় হয়েছে এবং সেই অর্থ তার বাড়ির একটি ঘরে সুরক্ষিত রাখা হয়েছে। পাশাপাশি 25 বিঘা জমি কেনা হয়েছে এবং তার কাগজপত্রের কাজ চলছে। ফেব্রুয়ারি থেকে প্রস্তুতি শুরু হবে এবং 3 বছরের মধ্যে নির্মাণ সম্পন্ন হবে। প্রতি শুক্রবার সেখানে নামাজ পড়া হবে এবং ইতিমধ্যেই লক্ষ লক্ষ ইট সেখানে পৌঁছে গেছে বলেও তিনি দাবি করেন। এই সিদ্ধান্তই তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার দূরত্ব বাড়িয়েছে বলে অভিযোগ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, নিজে থেকে দল ছাড়েননি, বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার করেছেন। সাসপেন্ড হলেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন না বলে স্পষ্ট করেছেন হুমায়ুন কবির, বরং চলতি মাসের শেষেই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করবেন বলে জানিয়েছেন তিনি। 22
ডিসেম্বর বহরমপুরে একটি জনসভায় আনুষ্ঠানিকভাবে নতুন দলের ঘোষণা করা হবে বলে দাবি করছেন তিনি, যেখানে 1 লক্ষ মানুষের জমায়েত হবে বলেও তার দাবি। তার বক্তব্য, নতুন দল রাজ্যের 135টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেবে এবং বিজেপি ও তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলেও দাবি করেছেন তিনি। যদিও তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরের সমস্ত দাবি খারিজ করেছে, দলের নেতারা তার বক্তব্যকে অবাস্তব বলে কটাক্ষ করেছেন এবং রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রাখতে তিনি এমন মন্তব্য করছেন বলে অভিযোগ তুলেছেন। এদিন তাহেরপুরের সভায় এশায়ার আবহে প্রধানমন্ত্রী কি বার্তা দেন তার দিকে নজর ছিল গোটা রাজ্যবাসীর। প্রতিকূল আবহাওয়ার কারণে তার হেলিকপ্টার নামতে পারেনি, তবে তিনি ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন। তবে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার আগে বিজেপির একের পর এক নেতৃত্বরা সেই মঞ্চে বক্তব্য রাখেন, আর সেখানেই প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী যে প্রধান গ্যারান্টার বাংলার উন্নয়নের ক্ষেত্রে তা স্পষ্ট করে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, বাংলার হৃত গৌরব পুনরুদ্ধারের ক্ষেত্রে এই তোষণবাজ এবং দুর্নীতিবাজ সরকারকে তুলে ফেলার আহ্বান জানান তিনি। এখনো পর্যন্ত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও প্রত্যেকটি রাজনৈতিক দলে তৎপরতা বুঝিয়ে দিচ্ছে যে বাংলায় ভোট আসছে, আর এবার বিজেপি মরণবাঁচর লড়াই করতে চাইছে। 2021-এ তারা বিরোধী দলের ক্ষমতা দখল করেছিল, তবে এবার পশ্চিমবঙ্গ দখল যে শুধু রাজ্য বিজেপি নয়, কেন্দ্রীয় বিজেপির কাছেও প্রধান টার্গেট তা স্পষ্ট হয়ে গিয়েছে বিহার জয়ের দিনেই প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে। স্বাভাবিকভাবেই আজ তাহেরপুরে সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন, বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যে কোন সুর বেঁধে দেন, তার দিকে নজর ছিল গোটা রাজ্যবাসীর। আর প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি বক্তব্য রাখার আগেই সেই সভা থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন নদিয়ার তাহেরপুরের সভায় বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সেখানেই তিনি বলেন, নরেন্দ্র মোদীজি কলকাতাতে মেট্রোর উদ্বোধনে বাংলার শিল্পায়ন, বাংলার শিক্ষা সংস্কৃতিকে পুনরুদ্ধার করবার জন্য, পরিবর্তনের সংকল্প নেওয়ার জন্য আপনাদের কাছে আবেদন করেছেন। আমি আশা করব 26-এর নির্বাচনে আপনারা সেই পরিবর্তন পশ্চিমবঙ্গে আনবেন। পশ্চিমবঙ্গ থেকে এই যে অপশাসন, কুশাসন, চুরি, দুর্নীতি, শোষণবাজ, তোষণবাজ সরকার, তাকে আপনারা তুলে ফেলে দেবেন। মোদিজি রয়েছেন, চিন্তার কোনো কারণ নেই। মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের বিরুদ্ধে এবার মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তার দাবি, এই উদ্যোগ আসলে ভোটলোভীদের রাজনৈতিক ষড়যন্ত্র। এতে হিন্দু ও মুসলিম কারো ভালো হবে না। গত 6 ডিসেম্বর মহা আড়ম্বরের সঙ্গে মুর্শিদাবাদে বিতর্কিত বাবরি মসজিদের শিলান্যাস করেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। ওই বিধায়কের দাবি অনুযায়ী প্রায় 300 কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এই মসজিদ। রবিবার মোহন ভাগবতকে এই ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাবরি মসজিদ পুনর্নির্মাণ আসলে অতীতের বিতর্ক নতুন করে উস্কে দেওয়ার একটি রাজনৈতিক ষড়যন্ত্র। এই মসজিদ নির্মাণ আসলে ভোটলোভীদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির পন্থা, তবে এর ফলে হিন্দুদের বা মুসলিমদের কারো ভালো হবে না। পাশাপাশি তাকে প্রশ্ন করা হয়, সরকারি অর্থে ধর্মস্থান নির্মাণ করা কি উচিত? উত্তরে তিনি বলেন, সরকারি টাকায় ধর্মস্থান নির্মাণ একেবারেই উচিত নয়, এটাই নিয়ম। সোমনাথ মন্দির প্রসঙ্গে বলেন, এই মন্দির ট্রাস্টের টাকায় হয়েছিল। সেই সময় সর্দার বল্লভভাই প্যাটেল স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি এর উদ্বোধনে উপস্থিত ছিলেন, কিন্তু এখানে সরকারি অর্থ ব্যবহার করা হয়নি। একইভাবে সুপ্রিম কোর্টের রায়ের পর রাম মন্দির তৈরি করা হয়েছিল। সরকারকে একটি ট্রাস্ট গঠন করতে বলা হয়েছিল, সেই ট্রাস্টের মাধ্যমে রাম মন্দির তৈরি হয়। এখানে কোনো সরকার অর্থ ছিল না। আমরা সকলেই রাম মন্দির প্রতিষ্ঠায় অবদান রেখেছি। তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর পৃথক দল গড়ার চ্যালেঞ্জ ছাড়েন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। শুধু তাই নয়, বাংলায় বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেন তিনি। সেই মতো গত 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন। এ প্রসঙ্গে তার স্পষ্ট বার্তা ছিল, তিনি অসাংবিধানিক কিছু করছেন না। যে কেউ মন্দির বা গির্জা তৈরি করতে পারে, আমিও তাই করতে পারি। তবে গোটা দেশ যে ইস্যুতে হিংসার আগুনে জ্বলেছে, সেই বাবরি মসজিদ বাংলায় নির্মাণ কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ ওঠে, আসলে বাবরি মসজিদের নামে বাংলায় দাঙ্গার আগুনে উস্কানি দিচ্ছেন হুমায়ুন। এসআইআরের খসড়া তালিকা বেরোতেই দেখা গিয়েছিল মৃতদের তালিকার নাম রয়েছে ডানকুনি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্যদের। জলজ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ঘটনায় আরও বিতর্ক দেখা যায়, কারণ ওই তৃণমূল কাউন্সিলর সূর্যদে নিজেই নিজের সৎকার করতে শ্মশান চলে গিয়েছিলেন। এবার সেই কাউন্সিলরের প্রতীকী মৃত্যুর প্রতীকী শোকসভা হলো। সেই স্মরণসভায় উপস্থিত হয়ে নির্বাচন কমিশন বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ ডানকুনি পুরসভার 18 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের স্মৃতিতে একটি প্রতীকী শোকসভার আয়োজন করা হয়েছিল। এসআইআর নির্বাচন কমিশনের ভূমিকাকে কাঠগড়ায় তুলে এই স্মরণসভা, এমনই তৃণমূলের তরফে জানানো হয়েছে। মঞ্চে উপস্থিত ছিলেন খোদ ওই কাউন্সিলর সূর্যদে।
আসেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষ করে বলেন, এতদিন ভগবানের হাতে ছিল জন্ম মৃত্যুর হিসাব, এবার বিজেপির দৌলতে নির্বাচন কমিশনের হাতে রয়েছে জন্ম মৃত্যুর ক্ষমতা। এসআরকে বিধে কমিশনকে এক হাত নিলেন তিনি। কেন্দ্রের বিজেপি সরকারকেও নিশানা করেন তিনি। মনরেগা প্রকল্পের নাম বদল করা নিয়ে চলছে বিতর্ক। কল্যাণ বলেন, জাতির জনক মহাত্মা গান্ধীর নামে একটি প্রকল্প চালু করা হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল মনরেগা। বিজেপি সরকার নতুন আইন করে সেই নাম পরিবর্তন করেছে। এটা সরাসরি মহাত্মা গান্ধীর অপমান। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নাম না করে কটাক্ষ করেছেন কল্যাণ। এশার হলে রোহিঙ্গাদের নাম সামনে আসবে, এই কথা বিজেপির তরফে বলা হয়েছিল। একজন রোহিঙ্গার পরিচয়ও মিলল, সেই প্রশ্ন করা হয়েছে। খসড়া তালিকা প্রকাশ হতেই দেখা গিয়েছিল ওই তৃণমূল কাউন্সিলর মৃতের তালিকায় রয়েছে। সেই কথা জানার পরেই তিনি শ্মশানে চলে গিয়েছিলেন নিজেকে দাহ করতে। এদিনের শোকসভা আরও একবার ওই বিষয়কে উস্কে দিল। সেই ঘটনায় বিস্তর শোরগোল ছড়িয়েছিল। সেই ঘটনায় বিএলও এবং AEROকে শোকজ করেছে নির্বাচন কমিশন। গত 2 ডিসেম্বর 246টি পুরসভা এবং 42টি পঞ্চায়েতে নির্বাচন হয়েছিল। রবিবার ছিল ফলাফল ঘোষণার দিন। সকাল থেকেই সংখ্যাতত্ত্বের নিরিখে এগিয়েছিল বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি জোট। পঞ্চায়েত এবং পুরসভার মোট 288টি আসনের মধ্যে 214টি পঞ্চায়েত এবং পুরসভায় এগিয়েছিল তাঁরা। অন্যদিকে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা, শারদ পাওয়ারের এনসিপি এবং কংগ্রেসকে নিয়ে তৈরি হওয়া মহাবিকাশ আঘাড়ি এগিয়েছিল মাত্র 52টি আসনে। দিন শেষে পরিস্থিতি কি বদলালো নাকি একই থাকলো? আপাতত সংখ্যার হিসাবে এগিয়ে রয়েছে মহায়ুতি। কেরলের আঞ্চলিক নির্বাচনের পর মহারাষ্ট্রের আঞ্চলিক নির্বাচনেও দেখা গেল দক্ষিণা হাওয়া। বিধানসভা নির্বাচনের মতোই শিবসেনা এনসিপির গড়ে এখন বইছে গেরুয়া শিবিরের ঝড়। কাদের থলিতে কতগুলি আসন? সন্ধ্যা 6টা পর্যন্ত পুরসভার ভোটের ফলাফল অনুযায়ী 246টি আসনের মধ্যে বিজেপি এগিয়েছিল 100টি আসনে, শিবসেনা এগিয়েছিল 45টি আসন, এনসিপি এগিয়েছিল 33টি আসন। অন্যদিকে কংগ্রেসের ঝুলিতে সম্ভাব্য 26টি। শরদ পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি এগিয়েছিল 8টি এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন এগিয়েছিল 7টি আসনে। পঞ্চায়েতের আসনে জয় বিজেপিরই, তারা সেখানে পেয়েছে মোট 23টি আসন। শিবসেনা পেয়েছে সম্ভাব্য 8টি আসন, এনসিপি পেয়েছে সম্ভাব্য 3টি আসন। অন্যদিকে বিরোধী শিবিরের অন্তর্গত কংগ্রেস এগিয়েছিল 3টি আসন। শরদ পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি তখনও খাতা খুলতে পারেনি এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন এগিয়েছিল 4টি আসনে। খুশি গেরুয়া শিবির। মহারাষ্ট্রের আঞ্চলিক ভোটের ফলাফল দেখে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। রাজ্যের ভোটারদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেন, আগেই বলেছিলাম 75% আসন আমরা পাবো, তেমনটাই হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, এটা মহায়ুতির জন্য বিরাট জয়। তবে এই জয়ের কারিগর অর্থাৎ সাধারণ ভোটারদের কাছে কৃতজ্ঞ। তবে রাজ্যের শাসক জোটের এই জয়কে সোজা চোখে দেখছেন না বিরোধীরা। তারা তুলে ধরেছেন ভোট চুরির কথা। নির্বাচন কমিশনই এই জয়ের কারিগর বলে অভিযোগ তুলেছে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা।